আজকে আমাদের আলোচনার বিষয় হাইপারটেনশন। আমাদের ডে টু ডে প্র্যাকটিসে হাইপারটেনশন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ফাইনাল প্রপের রিটেন এক্সামে ইভেন বোর্ড ভাইভাতেও হাইপারটেনশন সংক্রান্ত কোশ্চেন করা হয়ে থাকে। শুধু বোর্ড ভাইভা না, যখন লং কেস থাকে তখন লং কেসের ম্যানেজমেন্টে যখন মাল্টিপল কমপ্লিকেশনের পেশেন্ট থাকে, বিশেষ করে সিবিডি স্ট্রোকের পেশেন্ট থাকে কিংবা ইসকেমিক হার্ট ডিজিজ বা করোনারি আর্টারি ডিজিজের পেশেন্ট থাকে, তখন যখন পেশেন্টের সাথে হাইপারটেনশনও থাকে তখন সেই অনুযায়ী স্যাররা কোশ্চেন করে থাকে এবং কি ধরনের আমরা ড্রাগ চয়েস করব, কখন হাইপারটেনশন ডিক্লেয়ার করব, এই ধরনের প্রায়শই আমরা কোশ্চেনগুলো করে থাকি স্টুডেন্টদেরকে। এটা ছাড়াও আমাদের প্র্যাকটিসেও হাইপারটেনশন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভালো করে এই ব্যাপারে ক্লিয়ার কনসেপশন না থাকলে আমরা চিকিৎসা আসলে দিতে পারবো না। প্রথমে হাইপারটেনশন সম্বন্ধে আলোচনা করি। সেটা হচ্ছে আমাদের জেএনসি 8 গাইডলাইন অনুযায়ী জয়েন্ট ন্যাশনাল কংগ্রেস, সেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটা সোসাইটি। সেই সোসাইটি হাইপারটেনশনের গাইডলাইন তৈরি করে এবং সারা বিশ্বব্যাপী ইন্টারনিস্ট কার্ডিওলজিস্টরা সাধারণত এই গাইডলাইনটাই ফলো করে থাকে। এখন লেটেস্ট আপডেট হচ্ছে জেএনসি 8, সেই অনুযায়ী আমরা কখন একজন পেশেন্টের ব্লাড প্রেশারকে নর্মাল বলবো এটা জানতে হবে। সাধারণত সবাই আমরা জানি ব্লাড প্রেশারের মেজারমেন্ট যদি লেস দেন 120/80 হয় তাহলে আমরা বলতে পারি নর্মাল। কখনো কখনো হায়ার নর্মাল রেঞ্জ 121 সিস্টোল 139 পর্যন্ত এবং ডায়াস্টোল যদি 81 থেকে 89 পর্যন্ত হয় তাহলে সেটা আমরা হায়ার নর্মাল বলি। তাহলে কখন থেকে আমরা হাইপারটেনশন ডিক্লেয়ার করব? স্টেজ 1 হাইপারটেনশন 140 সিস্টোল 142 159 এবং ডায়াস্টোল যদি 90 থেকে 99 হয় তাহলে আমরা বলতে পারি স্টেজ 1 হাইপারটেনশন। আবার যদি কোনো পেশেন্টের এই সিস্টোল মোর দেন 160 এবং ডায়াস্টোল যদি মোর দেন 100 হয়, তাহলে 160/100 হয়, তাহলে আমরা স্টেজ 2 হাইপারটেনশন বলতে পারি। এটা হলো হাইপারটেনশনের গ্রেডিং, যে আমরা কিভাবে হাইপারটেনশনটাকে ডিক্লেয়ার করব এবং কখন আমরাকে নর্মাল বলবো, কখন হাই নর্মাল বলবো। এখন কোনো পেশেন্টের ব্লাড প্রেশার 90/60 থাকে। প্রায়শই আমাদের কাছে পেশেন্টরা এসে বলে, স্যার আমার প্রেশার তো আসলে 90/60 থাকে, এটা কি কম? এটা আসলে কম না। আমি আগেই বলেছিলাম গাইডলাইন অনুযায়ী ব্লাড প্রেশার যদি লেস দেন 120/80 থাকে তাহলে কিন্তু নর্মাল। এখন তার হয়তো সবসময় ব্লাড প্রেশার লেস দেন 90/60 বা অ্যারাউন্ড 90/60 এবং তার কোনো সমস্যা হচ্ছে না, এটাই তার জন্যে নর্মাল। তাহলে অ্যাকর্ডিং টু এজ, সেক্স, ভ্যারিয়েশনে হাইপারটেনশনের লেভেলটা এক এক রকম হতে পারে। এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আসার আমরা কিভাবে প্রেশারটাকে মেজার করব এবং কখন একজন পেশেন্টকে হাইপারটেনসিভ হিসাবে ডিক্লেয়ার করব, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। প্রথম কথা হচ্ছে, যখন পেশেন্টকে আমরা হাইপারটেনসিভ হিসাবে ডিক্লেয়ার করব তাহলে তাকে ব্লাড প্রেশার মেজার করতে হবে। তাহলে ডাক্তারদের ক্লিনিক্সে অথবা চেম্বারে যখন পেশেন্ট আসবার পরে আমরা তাকে অন্তত 30 মিনিট তাকে সিটেড থাকতে হবে, মানে বসে থাকতে হবে। 2 ঘন্টার মধ্যে সে কখন টি, কফি, অ্যালকোহল, স্মোকিং সেগুলো করতে পারবে না। এখন যখন সে আসবার পরে আমরা তার আর্মস থেকে সমস্ত আপার আর্মসে সাধারণত মাপবো, সে আর্মস থেকে সমস্ত কাপড় রিমুভ করবে। অনেকেই আমরা সময় স্বল্পতার জন্যে আমাদের ক্লিনিক্সে কিংবা আমাদের প্রাইভেট প্র্যাকটিসে আমরা ওই কাপড়ের উপর দিয়ে ব্লাড প্রেশার মেজার করি, কিন্তু আসলে সেটা ঠিক না। আমাদের কি করতে হবে, যে তাদের সমস্ত কাপড় আর্মসের উপরে যা আছে সেগুলোকে রিমুভ করতে হবে, আমাদের এই আপার আর্মসকে সাপোর্ট দিতে হবে এবং এই স্পিগমো ম্যানোমিটারটাকে আমাদের হার্ট লেভেলে রাখতে হবে এবং যে কাপটা আছে সেই কাপটা যেন আমাদের আর্মসকে 2/3 এনসার্কেল করে। অনেক পেশেন্ট আছে তার আর্মস অনেক মোটা, কিন্তু আমাদের যে ট্রেডিশনাল যে কাপ আছে সেটা দিয়ে হচ্ছে না, তখন কিন্তু তার জন্য এক্সট্রা বড় সাইজের কাপ ব্যবহার করতে হবে। এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে আর কি। আমরা যখন পেশেন্টকে ব্লাড প্রেশার তুলতে থাকব তখন যেই সাউন্ডটাতে আমরা ব্লাড প্রেশার নামাতে থাকব, যখন প্রথম করকপ সাউন্ড আসবে সেটা হবে সিস্টোল।
যখন আমরা কিভাবে নামাবো ব্লাড প্রেশারটাকে, প্রেশার রিলিজ করব, সাধারণত 2 মিলিমিটার পার সেকেন্ড আমরা নামাবো। কখনোই হারিড অ্যাপ্রোচ করব না, খুব তাড়াতাড়ি করব না, তাহলে ভুল হওয়ার একটা চান্স থাকবে। তাহলে আমরা আস্তে আস্তে প্রেশার রেজ করব এবং প্রেশারটাকে কমাবো কত, 2 মিলিমিটার পার মিনিট। 2 মিলিমিটার পার মিনিট আমরা প্রেশারটাকে রিলিজ করব। রিলিজ করার পরে যখন ফার্স্ট সাউন্ড অ্যাপিয়ার করবে, এটা ক্রক অফ সাউন্ড 1, এই 1কে আমরা সিস্টোল হিসাবে ধরবো। তখন যখন একদম সাউন্ড ডিসঅ্যাপিয়ার করবে, তখন এটা হলো স্টেজ 5-এ, তখন আমরা মনে করবো এটা ডায়াস্টল। যখন কোনো পেশেন্টের ব্লাড সুগার বেশি পাওয়া ব্লাড প্রেশার বেশি পাওয়া যাবে, তখন আমরা 5 মিনিট পরে তাকে আবার রিপিট করব, তাকে হাইপারটেনসিভ হিসাবে ডিক্লেয়ার করার জন্য। কয়েকটা কারণ আছে যেই কারণেতে ট্রানজিয়েন্ট সময় ব্লাড প্রেশার রেজ করতে পারে, যেমন একটা আনফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট, স্ট্রেস, ইমোশন, অ্যাংজাইটি। বিশেষ করে অনেক পেশেন্ট আছে যে ডাক্তারদের চেম্বারে গেলে তার বুক ধড়ফড় করে, প্রেশার বেড়ে যায়। সে আবার বলে যে না, আমি বাড়িতে যাওয়ার পরে আমার বাসায় ডিজিটাল প্রেশার মাপার মেশিন আছে, সেখানে কিন্তু আমার প্রেশার নর্মাল থাকে। এই যে অবস্থাটা, সেটাকে বলে হোয়াইট কোট হাইপারটেনশন। এই ধরনের অবস্থাকে বুঝবার জন্যে আমরা রুগীকে বলি যে এক ধরনের ব্লাড প্রেশার মেশিন 24 ঘন্টা বা তার বেশি সময় ধরে তাকে বেঁধে দেই এবং সেটা নিয়ে সে ঘোরাফেরা করবে, স্বাভাবিক চলাফেরা করবে। 24 ঘন্টা পর যখন আসবে, আসে আমরা তখন তার ব্লাড প্রেশার কম্পিউটারের মাধ্যমে অ্যানালাইসিস করে দেখব যে তার বাড়িতে ব্লাড প্রেশার বেড়েছিল কি না। তখন এই ধরনের যে রেকর্ডিংস আমরা 24 ঘন্টা মনিটরিং করে অ্যাম্বুলেটরি মিনস হচ্ছে পেশেন্ট চলাফেরা অ্যাক্টিভিটি করবে, কিন্তু ব্লাড প্রেশারের কাফ অটোমেটিক ডিভাইস তার মধ্যে লাগানোই থাকবে এবং একে বলে অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং। তখন আমরা নির্ণয় করতে পারবো যে তার আদৌ তার এই প্রেশার ট্রানজিয়েন্টলি বেড়েছিল কিনা কিংবা পারসিস্টেন্টলি তার হাইপারটেনশন আছে কিনা। তাই ডিক্লেয়ার করার আগে আমরা এই ধরনের সাহায্য নিতে পারি। এটা হলো অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং। এটা এখন অনেক ক্লিনিক্সে, অনেক হাসপাতালে বা ডাক্তারদের প্রাইভেট চেম্বারে, ফিজিশিয়ানদের প্রাইভেট চেম্বারেও তারা এরকম ব্যবস্থা রাখছে রুগীদের জন্যে। তাহলে আমাদের যখন একজন পেশেন্টকে হাইপারটেনশন হিসাবে ডিক্লেয়ার করব, তখন কিন্তু আমাদের তাকে অনেক সতর্কতার সাথে হিস্ট্রি নিয়ে এবং তাকে ডিক্লেয়ার করতে হবে। কারণ যাকে একবার হাইপারটেনসিভ হিসাবে ডিক্লেয়ার করব, সে কিন্তু একটা স্ট্রেসফুল কন্ডিশনের মধ্যে পড়ে যাবে। এখন কিছু হিস্ট্রি আমাদের রুগীদের কাছ থেকে জানতে হবে। যেমন হাইপারটেনশন হওয়ার প্রথমত কারণ হচ্ছে অ্যাসেনশিয়াল হাইপারটেনশন, মানে মোর দেন 95% অ্যাসেনশিয়াল হাইপারটেনশন। এর মধ্যে 40 to 60% জেনেটিক প্রিডিসপোজিশন। যদি ফ্যামিলিয়াল হাইপারটেনশন থাকে, তাহলে হাইপারটেনশন হওয়ার চান্স সবচাইতে বেশি। আর কোনো সময় দেখা যায় ফ্যামিলিতে হাইপারটেনশন নাই, কিন্তু তারপরও হাইপারটেনশন আছে। আর লেস দেন 5% হচ্ছে সেকেন্ডারি কজ। সেকেন্ডারি কজের ভিতরে আমরা আসলে দেখি পেশেন্টের প্রেগনেন্ট কিনা, যেটা প্রি এক্লেমশিয়া, তার অবেস পেশেন্ট কিনা, কিংবা তার কোনো রেনোভাস্কুলার কোনো ডিজিজ আছে না, কিডনি ডিজিজ আছে কিনা, কিংবা রেনাল আর্টারি স্টেনোসিস আছে কিনা, জন্মগতভাবে তার কনজেনিটাল পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে কিনা, কিংবা সেই ধরনের পেশেন্টের কিছু ড্রাগ খায়, যেটা কমনলি সবসময় মায়েরা আমরা ব্যবহার করে থাকে, অরাল কন্ট্রাসেপটিভ পিল কিংবা সেই ধরনের কন্ট্রাসেপটিভ মেথড, সেটা অরাল না হয়ে ইনজেক্টেবল হতে পারে, ইমপ্ল্যান্ট হতে পারে সেগুলা, কিংবা স্টিরয়েড, কিংবা রিপিটেড ইউজ অফ NSAID এগুলা। এটা ছাড়াও আরও কিছু আছে যেগুলোর জন্য হাইপারটেনশন খুবই কমন। একটা হলো এন্ডোক্রাইন ডিসঅর্ডার। আমরা কমনলি আমাদের ডে টু ডে প্র্যাকটিসে পাই, সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, কুশিং সিনড্রোম, তারপরে অ্যাক্টোমেগালি, ফিউকোমোসাইটোমার পেশেন্ট, কিংবা থাইরোটক্সিকোসিস, এই ধরনের পেশেন্ট আমরা পেয়ে থাকি। এর মধ্যে মজার বিষয় হচ্ছে, যদি কোনো পেশেন্টের প্রগ্রেসিভ ওয়েট গেইন করে, কোল্ড ইনটলারেন্স থাকে, কনস্টিপেশন থাকে, ব্যাগি আইলিডস থাকে, তাহলে আমরা চিন্তা করবো এটা হাইপোথাইরয়েড পেশেন্ট হতে পারে। যদি কোনো পেশেন্টের দীর্ঘদিন ধরে তার কোনো ক্রনিক কোনো অসুখের জন্য স্টিরয়েড খায়, বিশেষ করে ব্রঙ্কিয়াল অ্যাজমা, রিমাটয়েড আর্থাইটিস, এই ধরনের স্টিরয়েড খায়, তাহলে তার আইট্রোজেনিক পুশিং হতে পারে। এই ক্ষেত্রে মুন লাইক ফেস, সেন্ট্রাল অবেসিটি, সাবকিউটিনি পারপুরা, এই সমস্ত জিনিস হতে পারে। এবং ইভেন কোনো পেশেন্ট যদি অ্যাক্রোমেগালি হয়, তাহলে সেই ধরনের ফিচারগুলো আসবে। তাহলে এটা আমাদের ক্লিনিক্যাল ফিচারের মধ্যে রাখতে হবে।
কোনো পেশেন্টের কোয়াকটেশন অফ দ্য অ্যাওর্টা থাকে, বিশেষ করে রেডিও ফিমোরাল ডিলে যখন থাকে তখন আমরা মনে করি যে রেডিয়াসে পালস আছে কিন্তু ফিমোরালে খুবই ফিবল পালস, একে বলে রেডিও ফিমোরাল ডিলে। তখন আমাদের মধ্যে মাথার মধ্যে আমরা চিন্তা করতে পারি যে এটা আসলে একটা কোয়াকটেশন অ্যাওর্টাও হতে পারে। এখন কতগুলা এই যে কজগুলো আমরা চিন্তা করব সেকেন্ডারি কজ, কারণ এগুলো চিন্তা করলে আমরা আগানোটা সহজ হবে। আরেকটা কথা বলি, কোনো পেশেন্ট যদি এসে বলে যে আমার ব্লাড প্রেশার হঠাৎ করে বাড়ে, অনেক ব্লাড প্রেশার হয়, সে সাথে সোয়েটিং হয়, হেডেক হয়, তখন আবার সাডেনলি 2-3 ঘন্টা পরে ব্লাড প্রেশার ড্রপ করে, তখন কিন্তু আমাদের চেম্বারে হয়তো আমরা ব্লাড প্রেশার নাও পেতে পারি। তখন অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং কিন্তু আমাদেরকে হেল্প করতে পারে, এবং এই যে হেল্প করতে পারে তখন আমাদের মনে রাখতে হবে এটা ফিউকোমোসাইটোমাও হতে পারে। তাহলে আমরা একজন হাইপার টেনশনের পেশেন্টকে কি ধরনের এক্সামিন করে আসলে পেতে পারি। প্রথম কথা হচ্ছে, একজন পেশেন্ট যদি অবেস থাকে তার জ্যান্থেলেসমা, জ্যান্থোমা সেগুলো থাকতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে তার পালস, পেরিফেরাল পালসগুলো অ্যাবসেন্ট থাকতে পারে। আমি পরে অবশ্য আসবো কী ধরনের কমপ্লিকেশন হাইপার টেনশনে হয়। দ্বিতীয় কথা হচ্ছে, যদি পেশেন্টের এন্ডোক্রাইন ডিসঅর্ডার জন্য হয় তাহলে ফিচার্স অফ কুশিং, হাইপোথাইরয়েডিজম, থাইরয়েডক্সিকোসিস এগুলো থাকবে। যদি পেশেন্টের রেনাল ব্রুই থাকে, রেনাল আর্টারি স্টেনোসিসের জন্য অ্যাবডোমিনে আমরা যদি অস্কাল করি তাহলে আমরা পেতে পারি রেনাল ব্রুই, সেটাও আমরা পেতে পারি। যদি কোনো পেশেন্টের সিকেডি থাকে তাহলে আমরা পেশেন্টের একটু পাফি ফেস পেতে পারি, ব্ল্যাকিশ কমপ্লেক্সন পেতে পারি, ক্যাকিক্সিয়া থাকতে পারে, লেগ এডিমা থাকতে পারে, অ্যানিমিয়া থাকতে পারে। এগুলো আমাদেরকে একটা ক্লু দিবে। কোনো পেশেন্টের হাইপার টেনশনের জন্য অ্যারিথমিয়া, বিশেষ করে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ইরেগুলার পালসও থাকতে পারে, এটাও আমাদের রাখতে হবে, কারণ ক্লিনিক্যাল ক্লু আমাদেরকে অনেকখানি হেল্প করবে টু রিচ দ্য হাইপার টেনশন কেন হয়, আদার দেন প্রাইমারি কজ, দেন হাইপার টেনশন কমপ্লিকেশনের ক্লুগুলিও আমাদেরকে সহায়তা করবে। তাহলে হাইপার টেনশনের জন্য আমাদের কি ধরনের কমপ্লিকেশন আসলে হতে পারে। প্রথম হচ্ছে টার্গেট অর্গানগুলো ড্যামেজ হয়। এই টার্গেট অর্গান ড্যামেজের ভিতরে এক হচ্ছে যে পেশেন্টের ব্লাড ভেসেলের উপর ইফেক্ট হয়। যে সমস্ত পেশেন্টের ব্লাড ভেসেলের ডায়ামিটার মোর দেন 1 মিলিমিটার, সেই সমস্ত পেশেন্টের যেটা হয় যে ব্লাড ভেসেলগুলা ডাইলেট হয়, টর্চুয়াস হয় এবং তার ওয়ালগুলা লেস কমপ্লায়েন্স হয়, সেটা একটা। আমরা জানি যে হাইপার টেনশন যদি খুব বেশি হয়, আমরা সেগুলো যদি নিয়ন্ত্রণ করতে না পারি, সেই ধরনের ক্ষেত্রে আমাদের অ্যাওর্টিক অ্যানোরিজম, অ্যাওর্টিক ডিসেকশনের মতো বড় বড় কমপ্লিকেশন হয়। এই ধরনের হাইপার টেনশন কিন্তু আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিসকে অ্যাগ্রাভেট করে। সো করোনারি আর্টারি ডিজিজ রিলেটেড যত কমপ্লিকেশন আছে, বিশেষ করে স্টেবল অ্যাঞ্জাইনা, আনস্টেবল অ্যাঞ্জাইনা, এমআই, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, হার্ট ফেলিওর, অ্যারিথমিয়া, ইভেন সাডেন ডেথ পর্যন্ত হতে পারে। তারপর হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে জিনিসগুলো হয় হাইপার টেনশনের কমপ্লিকেশন হিসাবে, যেটা হয় সাবঅ্যাকনোড হ্যামোরেজ হয় কিংবা ইন্টারসেরিব্রাল হ্যামোরেজ হয়, যেটা সবচেয়ে কমন হচ্ছে বেজাল গ্যাংলিয়া এবং তার আশপাশ এরিয়া যদি আমরা হ্যামোরেজ পাই তখন আমরা মনে করি যে পেশেন্টের মনে হয় আনকন্ট্রোল হাইপার টেনশন ছিল একটা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই সময়টাতে আমরা বলেছি ইয়ং অনসেট যদি স্ট্রোক হয় এবং সেই স্ট্রোক কতগুলো প্রিসিপিটিং ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে সে যদি অ্যামফেটামিন, কোকেন এই সমস্ত রিক্রিয়েশনাল ড্রাগ ইউজ করে কিংবা ইয়াবা খায়, তাহলে কী হবে, তার প্রেশার বাড়বে, প্রেশার বাইরে ব্রেনের ভিতরে সাধারণত ইন্টারসেরিব্রাল হ্যামোরেজ হতে পারে। শুধু হ্যামোরেজ না, সেখানে ইনফ্রাকশনও হতে পারে, ক্যারোটিড অ্যাথেরোমা হয়ে অ্যাম্বুলিজম হয়ে ইনফ্রাকশনও হতে পারে। এটা ছাড়াও ভেরি রেয়ার কিছু কমপ্লিকেশন হয়, সেটা হচ্ছে হাইপারটেনসিভ এনসেফালোপ্যাথি। এনসেফালোপ্যাথি মেন পেশেন্টের কনফিউজ থাকবো, ড্রাউজি থাকবে পেশেন্ট এবং কনভালশন থাকবে, ইভেন কোনো ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিয়েটও থাকতে পারে। এই পেশেন্টের ব্লাডির অফ ভিশন থাকবো, ডিফিকাল্টি অফ স্পিচ থাকতে পারে। আরেকটা হচ্ছে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি থাকতে পারে। রেটিনোপ্যাথি মানে চোখের ভিতর পেশেন্টের হ্যামোরেজ হবে, এক্সুডেট ফর্মেশন করবে, আলটিমেটলি বাইল্যাটারাল প্যাপুলোডিমা হবে, তখন পেশেন্ট ব্লাইন্ডও হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে কোনো পেশেন্টের হাইপারটেনশন হলে পরে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনও থাকতে পারে। হার্টের উপর যে ইফেক্ট পড়বে
সেটা হচ্ছে হাইপারটেনশনের কারণে লেফট ভেন্ট্রিকল হাইপারট্রফি হবে। সেই লেফট ভেন্ট্রিকল হাইপারট্রফি হয়ে পেশেন্টের ডায়াস্টোলিক ডিসফাংশন থাকবে। ডায়াস্টোলিক ডিসফাংশন সাথে যদি কোনো পেশেন্টের ওই রেনাল ডিসফাংশন থাকে, বিশেষ করে সল্ট এবং ওয়াটার এক্সক্রিশন যদি কমে যায়, তাহলে কিন্তু পেশেন্টের কী হবে, ওভারলোড হবে। ওভারলোড হওয়ার পরে পেশেন্টের হাইপারটেনসিভ হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে উইদাউট করোনারি আর্টারি ডিজিজ। এই জিনিসটা আমি আরেকটু ক্লিয়ার করি। আমরা জানি পোস্ট এমআইয়ের পরে হার্ট ফেলিওর সবচাইতে কমন। এই এমআই হয় করোনারি আর্টারি ডিজিজের একটা সিকিউলি হিসাবে, কিন্তু করোনারি আর্টারি ডিজিজ ছাড়াও কোনো পেশেন্টের যদি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে, সেখান থেকে যদি ডায়াস্টোলিক ডিসফাংশন হয়, তখন তার সাথে যদি আমরা বলছি যে হাইপারটেনশনের জন্য কিডনিও এফেক্ট করে, কিডনি ফেলিউরও হয়, তাহলে কিডনি ফেল টু এক্সক্রিট এক্সট্রা সল্ট অ্যান্ড ওয়াটার, তাহলে কি হবে, একদিকে ডায়াস্টোলিক ডিসফাংশন, আরেকদিকে রিটেনশন অফ সল্ট অ্যান্ড ওয়াটার, এই দুইটা মিলে নন করোনারি আর্টারি ডিজিজ হওয়া সত্ত্বেও এই পেশেন্টের হাইপারটেনসিভ হার্ট ফেলিওর হতে পারে। আরেকটা হলো এই হাইপারটেনশনের জন্য লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে এবং অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে। আমরা জানি অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের একটা কারণ হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ফলোড বাই হাইপারটেনশন ফলোড বাই লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এটা একটা কারণ। হাইপারটেনশনের জন্য অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে। তাহলে টার্গেট অর্গান ড্যামেজ কী কী হতে পারে? এক হলো ব্লাড ভেসেলের উপর ড্যামেজ হতে পারে, 2 নম্বর হচ্ছে কি আমাদের ব্রেনের ভিতরে স্ট্রোক হতে পারে, এনসেফালোপ্যাথি হতে পারে, কি চোখের উপর এক্সুডেট, হ্যামোরেজ এবং প্যাপিলোডিমা হতে পারে, পেশেন্ট ব্লাইন্ড হয়ে যেতে পারে। হার্টের উপর হাইপারটেনশনের জন্য লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হতে পারে, ইভেন পেশেন্টের হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে এবং কিডনির উপর রেনাল ফেলিওর ডেভেলপ করতে পারে। দিস ইজ দ্য টার্গেট অর্গান ড্যামেজ। এখন আমি একজন পেশেন্টের ট্রানজিয়েন্টলি হঠাৎ ব্লাড প্রেশার বেড়ে গেল, সে আমার কাছে স্ট্রোক নিয়ে আসলো কিংবা সে এমআই নিয়ে আসলো, সে কখনো জানেই না যে তার ব্লাড প্রেশার ছিল কি ছিল না। তখন আমাদের ফিজিশিয়ানদের একটা ডিসিশন নিতে হয়, এই ব্লাড প্রেশার কি তার স্ট্রেসের কারণে বাড়লো, তাহলে আমরা কীভাবে ডিসিশন নিব? কতগুলো ক্লিনিক্যাল প্যারামিটার আছে, সেগুলো করে আমরা বুঝতে পারব। প্রথম হলো, যদি আমরা পেশেন্টের ফান্ডোস্কোপি করি, তাহলে গ্রেড 3 এবং 4 রেটিনোপ্যাথি পাওয়া যাবে। গ্রেড 3 মানে হচ্ছে এক্সুডেট, রেটিনাল এক্সুডেট, 4 মানে হচ্ছে বাইলেটারাল প্যাপিলোডিমা, এটা। আর যদি আমরা অ্যাপেক্স বিটটাকে শিফট পাই তাহলে, এবং সেটা যদি হিভিং ইন নেচার পাই, তাহলে আমাদের বুঝতে হবে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে, এটা। অথবা আমরা যদি কোনো পেশেন্টের ইসিজি করি, ইসিজি করে যদি দেখি এলবিএইচের ফিচার উইথ স্টেইন, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে এই পেশেন্টের প্রি এক্সিস্টিং হাইপারটেনশন ছিল। এটা আমাদেরকে ক্লু দিবে যে তার প্রি এক্সিস্টিং হাইপারটেনশন ছিল কি ছিল না, এটা। এখন আমাদের যে বিষয় যে আমরা কীভাবে হাইপারটেনসিভ পেশেন্টকে ইনভেস্টিগেট করব। সব পেশেন্ট হাইপারটেনশন নিয়ে যদি আমাদের কাছে আসে, আমরা যখন ডিক্লেয়ার করব এই পেশেন্ট হাইপারটেনসিভ, তাহলে আমরা সবাইকে প্রথমে যে টেস্টটা করব ইউরিন আরএমই। এটা সবাই আমরা ভুলে যাই, কিন্তু ইউরিন আরএমই করতে হবে। ইউরিন আরএমইতে আমরা পেতে পারবো আরবিসি কাস্ট পাবো, প্রোটিন পাবো। তাহলে আমাদের কি ক্লু দিবে? গ্লোমেরুলোনেফ্রাইটিসের একটা এভিডেন্স দিবে, অথবা কিডনি দিয়ে প্রোটিন বেরোচ্ছে, কিডনির সমস্যা, কিডনি রেনাল ইনভলভমেন্ট আছে হাইপারটেনশনের জন্য, আমরা সেটা বুঝতে পারবো। দ্বিতীয়ত, আমরা ব্লাড ইউরিয়া ক্রিয়েটিনিন ইলেকট্রোলাইটস করব। তৃতীয়ত, আমরা ব্লাড সুগার টেস্ট করব। 4 নাম্বার, আমরা পেশেন্টকে লিপিড প্রোফাইল করব। 5 নাম্বার, পেশেন্টকে থাইরয়েড প্রোফাইল করব। 6 নাম্বার, পেশেন্টকে ইসিজি করব। এই 6টা টেস্ট আমাদেরকে সবাইকেই করাইতে হবে, এবং কিছু কিছু টেস্ট আমাদেরকে কাস্টমাইজ করে করাতে হবে সেকেন্ডারি হাইপারটেনশনকে খুঁজে বের করবার জন্যে। নাম্বার 1 হচ্ছে ইকোকার্ডিওগ্রাম, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি খুঁজে বের করব, অথবা তার কোনো ভালভুলার হার্ট ডিজিজ আছে কি না সেটাও আমরা দেখতে পারি। বিশেষ করে যদি কোনো পেশেন্টের অ্যাওর্টিক স্টেনোসিস থাকে, তাহলে কিন্তু হাইপারটেনশন থাকতে পারে, কিংবা কোয়াক্টেশন যদি অ্যাওর্টা থাকে, ডপলার ইকোকার্ডিওগ্রাম করে আমরা সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই ধরনের কজটা খুঁজে বের করতে পারবো। দ্বিতীয়ত,
চেস্ট এক্সরে করেও আমরা বুঝতে পারবো। কি বুঝতে পারবো? চেস্ট এক্সরে করলে পেশেন্ট রিব নচ করে আমরা বুঝতে পারবো তার কোয়াক্টেশন অফ দ্য অ্যাওর্টা আছে। 3 নাম্বার, এই পেশেন্টকে আমরা ইউরিনারি কর্টিসল, সিরাম কর্টিসল, ACTH লেভেল করতে পারি ফর কুশিং সিনড্রোমকে এক্সক্লুড করবার জন্য। থাইরয়েড প্রোফাইল করাতে পারি হাইপোথাইরয়েড এবং থাইরোটক্সিকোসিসকে বাদ দেওয়ার জন্য। আমরা ভিউকোমোসাইটোমার জন্যে আমরা 24 আওয়ার ইপিনেফ্রিন ইউরিনারি টেস্ট করতে পারি, কিংবা পেট সিটি স্ক্যান অ্যাবডোমেন করতে পারি আমরা এই টিউমারকে খুঁজে বের করার জন্যে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়া ডপলার আল্ট্রাসাউন্ড ইন কিডনি, রেনাল ব্লাড ভেসেলকে দেখবার জন্য রেনাল আর্টারি স্টেনোসিস আছে কিনা, কিংবা আল্ট্রাসোনোগ্রাম করতে পারি কিডনি রিজনে টু ফাইন্ড আউট পলিসিস্টিক কিডনি ডিজিজ। সেগুলো আমরা সেই অনুযায়ী আমরা আগাবো। আমরা সব পেশেন্টকে কিন্তু সব ধরনের টেস্ট করতে দিব না, আমরা কাস্টমাইজ করব। পেশেন্টকে ফিজিক্যালি এক্সামাইন করব, তার কাছ থেকে হিস্ট্রি নিব, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে আসলে এই পেশেন্টের ফ্যামিলিয়াল হাইপারটেনশন, এসেনশিয়াল হাইপারটেনশন না আন্ডারলাইং তার সেকেন্ডারি কজ আছে। আমরা যদি দেখি একজন পেশেন্টের সে সবসময় লং টাইম স্টিরয়েড খাচ্ছে কিংবা ওসিপি খাচ্ছে এবং তার ফ্যামিলি হিস্ট্রিতে হাইপারটেনশন প্লাস মাইনাস থাকতেও পারে, নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ধরে নিতে পারি এই ধরনের পেশেন্টের হাইপারটেনশনের কারণ হিসাবে স্টিরয়েড অথবা অরাল কন্ট্রাসেপটিক পিল, সেটা আমরা তাকে বন্ধ করব, তারপরে অবজার্ভ করব, তাহলে অন্য টেস্ট খুঁজতে দিব। এটা একটা ব্যাপার। যদি দেখা যায় না এই পেশেন্টের আমরা ফ্যামিলি হিস্ট্রিতে হাইপারটেনশন আছে, সে সেডেন্টারি লাইফস্টাইল করে, সে সবসময় স্মোকিং করে, অ্যালকোহল খায়, কিংবা মোর দেন 10% সে স্যাচুরেটেড ফ্যাট নেয়, মিক্সড ডায়েটের ভিতরে ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল থাকছে না, তখন আমরা চিন্তা করতে পারি তারা হয়তো মনে করে তার এই সেডেন্টারি কজের জন্য হাইপারটেনশন এবং অ্যালং উইথ তার ফ্যামিলি হিস্ট্রি তো আছেই। সেজন্য আমরা সবসময় হাইপারটেনশনকে ডিক্লেয়ার করার জন্যে আমরা মনে করি রোগীর কাছ থেকে মেটিকুলাস হিস্ট্রি নিতে হবে, ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে হবে এবং সেই অনুযায়ী এগুতে হবে। শুধু ইনভেস্টিগেশন দিয়ে পেশেন্টকে ফিজিক্যালি এবং ইকোনমিক্যালি ক্ষতি করতে আমরা কিন্তু পারবো না। সেকেন্ড, আমরা এখন কজগুলো খুঁজে পেলাম, এখন আমরা কিভাবে সেই পেশেন্টগুলির কমপ্লিকেশনও বলে ফেললাম এবং কিভাবে আমরা পেশেন্টকে ম্যানেজ করব। ম্যানেজ করার আগে আমাকে কয়েকটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে যে এই পেশেন্টের সিকেডি আছে কিংবা ডায়াবেটিস আছে কি নাই। যদি হাইপারটেনশন পেশেন্টের সিকেডি কিংবা ডায়াবেটিস থাকে, তাহলে এক ধরনের আমাদের টার্গেট থাকবে যে ব্লাড প্রেশারটা কত থাকবে আর কি। যদি দেখা যায় পেশেন্টের সিকেডি অথবা ডায়াবেটিস থাকে, তাহলে আমাদের টার্গেট ব্লাড প্রেশার থাকবে লেস দেন 140/90। কোনো ক্ষেত্রে আমাদের এই প্রেশারটা আরও কমাতে হয়, যদি প্রোটিনিউরিয়া অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে লেস দেন 130/75 সেটাও কমাতে হতে পারে। এটা যদি দেখা যায় কোনো পেশেন্টের সিকেডি কিংবা ডায়াবেটিস নাই, সেই ধরনের পেশেন্টের বয়স 60 বছরের বেশি, সেই ক্ষেত্রে আমাদের টার্গেট ব্লাড প্রেশার থাকবে লেস দেন 150/90। যদি দেখা যায় না 60 বছরের নিচে আছে, সেই ক্ষেত্রে আমাদের টার্গেট ব্লাড প্রেশার থাকবে লেস দেন 140/90। এই ধরনের ক্ষেত্রে কিন্তু সিকেডি এবং ডায়াবেটিস থাকা চলবে না। এটা তাহলে আর কীভাবে আমাদের কি ড্রাগ আমরা প্রাইমারি হাইপারটেনশনের ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করতে পারি। 4টা ড্রাগ আমরা সাধারণত ব্যবহার করি। 4টা ড্রাগের ভিতরে আমরা জানি এসি ইনহিবিটর, এআরবি, থায়াজাইড টাইপ ডায়াবেটিক্স এবং হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এখন আমরা জানি বাজারের সবচেয়ে জনপ্রিয় ড্রাগের নাম হচ্ছে এসি ইনহিবিটর এবং এআরবি। এসি ইনহিবিটর ভিতরে বাজারের ড্রাগগুলির নাম আমরা জানি র্যামিপ্রামিল, তারপরে হচ্ছে লিসিনোপ্রিল, এগুলা। তারপর হচ্ছে ওই আমাদের এআরবির মধ্যে হচ্ছে গিয়ে লোসার্টেন পটাশিয়াম, বেলসার্টেন, ক্যান্ডেসার্টেন, ইব্রাসার্টেন, সেগুলা আমরা ব্যবহার করি কমনলি। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের ভিতরে অ্যামলোডিপিন, সিলনিডিপিন, সেগুলো আমরা ব্যবহার করি। এই অ্যামলোডিপিন এবং সিলনিডিপিনের ভিতরে অ্যামলোডিপিন অনেক সময় লেগিডিমা হয়, কিন্তু এখন সিলনিডিপিন আসবার ফলে সে এখন আবার এই সিলনিডিপিনটা লেগিডিমা করে না। থায়াজাইড টাইপ ডায়াবেটিসের মধ্যে আমরা
হাইড্রোক্লোরোথায়াজাইড ব্যবহার করতে পারি, ইন্ডেপামাইড ব্যবহার করতে পারি এটা। কিন্তু থায়াজাইড ডায়াবেটিক্সের একটা অসুবিধা হলো সেগুলো আমাদের সাধারণত এই যেটা করে যে ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স করতে পারে এটা। আরেকটা হলো এই 4টা ড্রাগই আমরা সাধারণত ব্যবহার করি। এবং ব্যবহার করার আগে আমাদের হাইপার টেনশনের ম্যানেজমেন্ট করার আগে, ড্রাগ দেওয়ার আগে আমাদের ফার্মাকোলজিক্যাল কিছু নন ফার্মাকোলজিক্যাল কিছু মেজারমেন্ট আছে যেগুলোকে অ্যাপ্রোচ করলে আমরা পেশেন্টের 20 to 30% প্রেশারকে রিডিউস করতে পারি। অনেক পেশেন্ট এসে আমাদেরকে বলে, স্যার এই প্রেশারের ওষুধ আমরা না খেলে পরে কি আমরা প্রেশার কমাতে পারবো না? এটা কিন্তু কমন কথা। যেমন ডায়াবেটিসে যেরকম আমরা বলেছিলাম যে ডায়াবেটিস ম্যানেজমেন্ট করার আগে প্রথমেই পেশেন্টের ডিসিপ্লিন, তারপরে ডায়েট ম্যানেজমেন্ট এবং সর্বোপরি হচ্ছে গিয়ে ড্রাগের ম্যানেজমেন্ট। তাহলে ড্রাগের ব্যাপারটা এখানে হচ্ছে গিয়ে 3 নম্বরে আসে। তেমনি এই হাইপার টেনশনকে ম্যানেজ করবার জন্যে আমাদের নাম্বার 1 কিন্তু নন ফার্মাকোলজিক্যাল মেজার্স। কী ধরনের নন ফার্মাকোলজিক্যাল মেজার্স? আমরা যদি পেশেন্টকে ঠিকমতো কাউন্সিলিং না করি তাহলে পেশেন্ট কিন্তু আমরা প্রেশার কমাতে পারবো না এবং একটা সমস্যায় পড়ব। কেন? আমরা যদি পেশেন্টকে বলি আপনার ডায়েটারি মেজার্সটাকে ঠিক রাখি, যেমন তাকে বলবো স্টপ স্মোকিং, রিডিউস কনজামশন অফ অ্যালকোহল। যদিও আমাদের দেশে ধর্মীয় প্রেক্ষাপটে অ্যালকোহল পারমিট না, তাহলে আমরা বলবো অ্যালকোহল নিষেধ এটা। অন্যান্য দেশে হয়তো তাদের অ্যালকোহল পারমিট এবং সেটা কমায় দিবে তারা খাওয়াটা এটা। 3 নম্বর হচ্ছে সে সব ধরনের অয়েলি ফুড, ফ্যাটি ফুড খাওয়া বাদ দিবে। মানে তার ডেইলি খাদ্য তালিকায়, প্রত্যেক খাদ্য তালিকায় লেস দেন 10% স্যাচুরেটেড ফ্যাট থাকবে এটা। 3 নম্বর হচ্ছে গিয়ে সে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল খাবে সবসময়, ফ্রুটস অ্যান্ড ফ্রেশ ফ্রুটস এবং ভেজিটেবল খাবে। সল্ট রেস্ট্রিকশন করতে হবে। আমরা কি করি? খাবারের সাথে সল্ট খাই। কোনো পেশেন্ট এসে বলে, স্যার আমরা খাবারে আলগা লবণ খেতে না পারলেও আমরা কি রান্নায় লবণ দিয়ে দিই, কিংবা লবণ আমরা কাঁচা লবণ না খেয়ে ভাইজা খাই, তাহলেও কিন্তু হবে না। তাহলে ডেইলি সল্ট রেস্ট্রিকশন করতে হবে কি লেস দেন 2400 মিলিগ্রাম পার ডে, মানে 2400 মিলিগ্রামের কম পরিমাণ আমাদের সল্ট খেতে হবে। এরকম মেপে তো আর খাওয়া যায় না। আলটিমেটলি আমরা বলতে হবে যতখানি সল্ট না খেলেই না আমরা ততখানি আসলে খাবো। স্ট্রিক্ট কন্ট্রোল করতে হবে আমাদের ডায়াবেটিস এবং ডিসলিপিডিমিয়া, এটা আমাদের করতে হবে। আরেকটা হলো প্রত্যেক দিন আমাদের অন্তত 40 মিনিট হাঁটতে হবে এবং সপ্তাহে 3 থেকে 5 দিন হাঁটতে হবে। হাঁটতে হবে কারণ হাঁটলে আমাদের একটা আইডিয়াল বডি ওয়েট মেনটেন থাকবে এবং তাতেও আমাদের প্রেশার রিডিউস করবে। তাহলে পেশেন্টকে ট্রিটমেন্ট দেওয়ার আগে আমাদেরকে খুব সুন্দর করে তার এই নন ফার্মাকোলজিক্যাল মেজার্স নিলে পরে সেটা আমাদের হাইপার টেনশন যে 20 to 30% কমানো যায় সেটা আমাদের বলতে হবে। একটা টার্মিনোলজি আছে ড্যাশ প্ল্যান। ড্যাশ প্ল্যান মিনস হচ্ছে ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপার টেনশন। এতক্ষণ যা আমরা বললাম সেটা হচ্ছে সেই প্ল্যানের মধ্যে পড়ছে আর কি। এবার আসো ড্রাগ ট্রিটমেন্ট। ড্রাগ ট্রিটমেন্ট দেওয়ার আগে আমাদের 3টা স্ট্র্যাটেজি আমরা ফলো করে থাকি। প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে একটা সিঙ্গেল ড্রাগ দিয়ে আমরা শুরু করব। এই ড্রাগটা ম্যাক্সিমাম ডোজে যাব, দেন তার যদি প্রেশার কন্ট্রোল না হয় তখন তার সাথে আরেকটা ড্রাগ অ্যাড করব। দিস ইজ স্ট্র্যাটেজি 1। স্ট্র্যাটেজি 2 হচ্ছে একটা ড্রাগ শুরু করব, সেই ড্রাগটা ম্যাক্সিমাম ডোজে যাব না, যাওয়ার আগে তখন তার সাথে আরেকটা ড্রাগ অ্যাড করে ফেলব, তখন তাকে বলে স্ট্র্যাটেজি 2। স্ট্র্যাটেজি 3 হচ্ছে 2টা কম্বিনেশন ড্রাগ একসাথে শুরু করব। এই স্ট্র্যাটেজি 1, 2, 3 ডিপেন্ড করে হচ্ছে পেশেন্টের অবস্থা বুঝে এবং তার সিচুয়েশনের উপর। আচ্ছা, এখন আমি ট্রিটমেন্ট শুরু করার আগে আমরা একটু বলে নিই, যদি কোনো পেশেন্টের ডায়াবেটিস থাকে, সিকেডি থাকে, তাদের আমরা সব সময় এক ধরনের লাইনে যাব। কি লাইন? সেটা হচ্ছে তাদেরকে ট্রিটমেন্ট শুরু করব এস ইনহিবিটর, এআরবি, থায়াজাইড ডায়াবেটিস, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এগুলো দিয়ে। সেগুলো স্ট্র্যাটেজি 1, 2, 3 সেগুলো ফলো করতে পারি সেগুলো। এখন কখন স্ট্র্যাটেজি 1, 2, 3 ফলো করবো সেটা আমি পরে বলছি। যদি কোনো পেশেন্টের ডায়াবেটিস 1 সিকেডি ও ডায়াবেটিস না থাকে, সে যদি পেশেন্টের হোয়াইট পিপুল হয়, সেই ক্ষেত্রে আমরা প্রথমে
এই ধরনের পেশেন্টকে এসি ইনহিবিটর, এআরবি, থায়াজাইড ডায়োরেটিক্স এবং সেই ক্ষেত্রে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার শুরু করব। কিন্তু সে যদি ব্ল্যাক পিপুল হয়, আমরা কিন্তু ব্ল্যাক পিপুল, বিশেষ করে ব্ল্যাক পিপুল হয়, আফ্রো ক্যারিবিয়ান, আমরা এশিয়ানরা, তাহলে কিন্তু এই পেশেন্টদেরকে প্রথমেই আমাদের থায়াজাইড ডায়োরেটিক্স অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে আমরা শুরু করি। এটা ডায়াবেটিস সিকেডি পেশেন্টদের ক্ষেত্রেও, হোয়াইট ব্ল্যাক পিপুলের ক্ষেত্রেও একই অবস্থা। ব্ল্যাক পিপুল হলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, থায়াজাইড ডায়োরেটিক্স, এবং যদি পেশেন্টের হোয়াইট পিপুল হয় এসি ইনহিবিটর, এআরবি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, দেন থায়াজাইড ডায়োরেটিক্স, এরকম করে শুরু করতে হবে। প্রথমেও যদি দেখা যায় কোনো পেশেন্টের ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মোর দেন 100 থেকে 110-এর ভিতরে আসে, কিংবা মোর দেন 110 হাইপারটেনসিভ, তখন এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আমরা অবশ্যই স্ট্র্যাটেজি 3 ফলো করব, ইনক্লুডিং এ ডায়োরেটিক্স। কিন্তু না, পেশেন্টের প্রাইমারি হাইপারটেনশন স্টেজ 1-এ আসে, সেই ক্ষেত্রে সিঙ্গেল ড্রাগ শুরু করব, অবজার্ভ করব এবং লাইফস্টাইল মডিফিকেশন করব। তখন যদি প্রেশার কন্ট্রোল না হয়, উইদিন 3 উইকস, আমরা 3 সপ্তাহ পরে ফলো আপে আসতে বলবো। তখন তাকে আমরা কি করব, তার সাথে অ্যাড অন হিসাবে আরেকটা লাইন ড্রাগ অ্যাড করব। যেমন যদি আমরা ব্ল্যাক পিপুলের ট্রিটমেন্ট করে প্রথমে শুরু করেছিলাম থায়াজাইড ডায়োরেটিক্স, সে যদি 3 সপ্তাহ পরে আমরা টার্গেট অ্যাচিভ করতে না পারি, তখন তার সাথে ম্যাক্সিমাম ডোজ দেওয়ার পরে থায়াজাইড ডায়োরেটিক্স, ইউজুয়ালি 50 পর্যন্ত ম্যাক্সিমাম ডোজ হাইড্রোক্লোরোথায়াজাইড, তার সাথে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অ্যাড করতে পারি। এটা কিন্তু দেখা গেল কেউ থায়াজাইড ডায়োরেটিক্স সহ্য করতে পারলো না, তার পেশাব ঘন ঘন হলো, কিংবা তার দুর্বল লাগলো, ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স হয়, তখন আমরা তাকে কি করতে পারি, যে স্টেজ 2-তে যেতে পারি। আমরা কি করলাম, যে স্টেজ 1 একটা ড্রাগ দিলাম স্টেপ 1-এ, সেটা ম্যাক্সিমাম ডোজে অ্যাচিভ করতে পারলাম না, তখন কি করলাম, সেকেন্ড ড্রাগটা অ্যাড করে দিতে পারি। কিংবা না, এমন না, তার শুরুতেই ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মোর দেন 100 অথবা 110, তখন এই ক্ষেত্রে অবশ্যই আমাদের স্ট্র্যাটেজি 3 ফলো করতে হবে। কি, তার ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের সাথে একটা ডায়োরেটিক্স অ্যাড করে দিতে হবে প্রথমেই। তাহলে এটি ডিপেন্ডস করে হচ্ছে গিয়া পেশেন্টের সারাউন্ডিং সার্কামস্টেন্স এবং ব্লাড প্রেশারের লেভেলের উপর। এখানে দেখলাম যে না, পেশেন্টের প্রথমে আমরা একটা হোয়াইট পিপুল, এবং সেই পিপুলকে প্রথমে এসি ইনহিবিটর অথবা এআরবি দিলাম, দেওয়ার পরে পেশেন্টের ব্লাড প্রেশার কন্ট্রোল হলো না, তখন আমরা একটু সেম, তার পরবর্তীতে আমরা তাকে ডায়োরেটিক্স অ্যাড করতে পারি। আবার 2-3 সপ্তাহ পরে ফলো আপে আসতে পারি, তার সাথে লাইফস্টাইল মডিফিকেশন না, ড্রাগ অ্যাডিয়ারেন্স, অনেক পেশেন্ট আবার ড্রাগ ঠিক মতো নেয় না, খায় না, সেগুলো স্ট্রিক্টলি অ্যাসেস করে আবার কি করতে পারি, আমরা এই ড্রাগটাকে ম্যাক্সিমাম ডোজে যেতে পারি, অথবা আরেকটা ড্রাগ অ্যাড করতে পারি। এরকম করে যখন 4টা ড্রাগ আমরা একদম ম্যাক্সিমাম ডোজ পর্যন্ত যাই, কিংবা কম্বিনেশন যাই, তখন আমরা যদি প্রেশারকে টার্গেট পর্যন্ত অ্যাপ্রোচ করতে না পারি, 4টা ড্রাগ মিন্স যে সমস্ত পেশেন্ট ব্ল্যাক পিপুল, তাদের ক্যালসিয়াম চ্যানেল এবং থায়াজাইড ডায়োরেটিক্স দেওয়ার পরেও যদি ব্লাড প্রেশার অ্যাচিভ না করে, তখন কিন্তু আমরা তাকে আবার এই থায়াজাইড এসি ইনহিবিটর অথবা এআরবি অ্যাড করে ফেলতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা যেই মানুষই হোক না কেন, সেটা ব্ল্যাক হোক আর হোয়াইট হোক, সে ডায়াবেটিক হোক আর নন ডায়াবেটিক হোক, আমরা হোয়াইট পিপুল হলে আমরা বলছি এই 4টা ড্রাগ দিব, আর যদি ব্ল্যাক পিপুল হলে ইনিশিয়ালি শুরু করবো হচ্ছে 2টা ড্রাগ, একটা হচ্ছে আমাদের থায়াজাইড ডায়োরেটিক্স, একটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। রেগুলারলি ফলো আপ করবো, ফলো আপ করতে করতে এবং ইনক্লুডিং লাইফস্টাইল মডিফিকেশন করে করে যদি দেখি যে না, আমরা টার্গেট পর্যন্ত এই 4টা ড্রাগ দুটো গ্রুপকে দেওয়ার পরে যে কন্ট্রোল করতে পারছি না, তখন আমরা কিছু অন্য গ্রুপের ড্রাগগুলোকে তার সাথে অ্যাড করব। আনলেস কন্ট্রাইন্ডিকেশন, কী কী ড্রাগ হইতে পারে, সেটা স্পাইনোলেকটন অ্যান্টাগনিস্ট হইতে পারে, ডায়োরেটিক্স হইতে পারে, আলফা ব্লকার হইতে পারে, এবং সেন্ট্রালি অ্যাক্টিং ড্রাগ হইতে পারে এগুলা। যেমন স্পাইনোলেকটন অ্যান্টাগনিস্ট হচ্ছে আমার অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, হচ্ছে স্পাইনোলেকটন জাতীয় ড্রাগ, তারপর অ্যামিলোরেট সেগুলা, অথবা যদি আমাদের ওই বেটা ব্লকার, তারপরে হতে পারে আমাদের ক্লোনিডিন সেন্ট্রালি অ্যাক্টিং ড্রাগ, অথবা প্রাজুপ্রেস, এই ধরনের ড্রাগ আমরা আলফা প্রেস, এই সমস্ত ড্রাগ, প্রাজুপ্রেসিন আর কি, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। কিন্তু এগুলো আমাদের কাস্টমাইজ করে ব্যবহার করতে হবে, কেননা কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনে আমরা এই ড্রাগগুলোকে প্রেফার করি, কিন্তু তার আগে আমাদের জানতে হবে কোন ড্রাগগুলা কোন কন্ডিশনে দেওয়া যাবে না, কিংবা কন্ট্রাইন্ডিকেটেড, সেটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন বিটা ব্লকার জাতীয় ড্রাগ আমরা কখনই
সাধারণত যাদের অ্যাজমার পেশেন্ট আছে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আছে, ইরেকটাইল ডিসফাংশন আছে কিংবা কিডনি প্রবলেম আছে, তাদেরকে কিন্তু আমরা দিই না। আচ্ছা, যদি কোনো পেশেন্টের ইউরিক অ্যাসিড বেশি থাকে কিংবা রিকারেন্ট ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স হয়, তাহলে আমরা থায়াজাইড টাইপ ডায়াবেটিক্স প্রেসক্রাইব করি না। এটা আমাদের এটা 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 আমাদের খেয়াল রাখতে হবে। যদি কোনো পেশেন্টের পোস্টারাল হাইপোটেনশন হয়, তাহলে কিন্তু আমরা এই যে বিশেষ করে প্রাজোপ্রেসিন এই সমস্ত ড্রাগ, আমরা আলফা ব্লকার জাতীয় ড্রাগ আমরা সাধারণত খুব কশাসলি দিই এবং দিতে খেয়াল করি এগুলা। এখন কি কি কন্ডিশনে আমরা কি ড্রাগগুলো আসলে চয়েস করব, সেটা আমাদের খেয়াল করে দেখতে হবে। প্রথম হলো, যদি কোনো পেশেন্টের হার্ট ফেলিওর হয়, তাহলে হার্ট ফেলিওরে আমরা কখনোই ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিব না। এটা খেয়াল রাখতে হবে, কারণ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার জাতীয় ড্রাগ যদি আমরা দেই, তাহলে হার্ট ফেলিওরকে কিন্তু অ্যাগ্রাভেট করবে। তাহলে বিটা ব্লকার আমরা কখন দিব না? একটা হলো আমরা বলছি অ্যাজমা, ইরেকটাইল ডিসফাংশন, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, ব্রাডিকার্ডিয়া, আরেকটা হচ্ছে কি কিডনি ডিজিজ। এই জনের ক্ষেত্রে আমরা সাধারণত বেটা ব্লকারের ড্রাগ দিতে চাই না। আরেকটা হচ্ছে আলফা ব্লকার কখন দিব না? যদি পোস্টারাল হাইপোটেনশন হওয়ার একটা চান্স থাকে এই সমস্ত পেশেন্টদের, সেগুলো আমরা দিব না। রিকারেন্ট ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যদি হয়, যদি পেশেন্টের গাউট থাকে, তাহলে আমরা থায়াজাইড টাইপ ডায়াবেটিক্স জাতীয় ড্রাগ আমরা দিব না এটা। আর যদি কোনো পেশেন্টের কোনো ড্রাগের হাইপার সেন্সিটিভিটি থাকে, বিশেষ করে এস ইনহিবিটর অথবা এআরবি দিয়ে পরে যদি আর্টিকারিয়া থাকে কিংবা এনজিওইডিমা হয়, তাহলে এই ড্রাগ আমরা প্রেসক্রাইব করব না। এস ইনহিবিটর দিলে কখনো কখনো ড্রাই কাপ হয়, সেই ধরনের ক্ষেত্রে আমরা এআরবি চয়েস করতে পারি। তাহলে হার্ট ফেলিওর পেশেন্টকে আমরা কি ড্রাগ দিব? এস ইনহিবিটর এআরবি, তার সাথে আমরা লো ডোজে বেটা ব্লকার, তার সাথে আমরা ওই ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আমরা এখানে দিব না। এই ড্রাগগুলো আমরা প্রেফার করতে পারি। যদি কোনো পেশেন্টের এমআই হয়, পোস্ট এমআই হয়, তাহলে আমরা কী ধরনের ড্রাগ দিতে পারি? একটা হলো এস ইনহিবিটর এআরবি, দ্বিতীয় হলো বেটা ব্লকার, 3 নম্বর হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, আর হলো 5 নম্বর হচ্ছে ডায়াবেটিক্স যদি হার্ট ফেলিওর থাকে পেশেন্টের। এটা ওই হার্ট ফেলিওরের পেশেন্টের ক্ষেত্রে আমরা যে এস ইনহিবিটর এআরবি বেটা ব্লকার বলেছিলাম, তার সাথে কিন্তু ডায়াবেটিক্স দিতে হবে। ডায়াবেটিক্সের ভিতরে আমরা অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, স্পাইনোলেকটন কিংবা ফ্লুসিমেট জাতীয় ড্রাগ ইউজ করতে পারি। 3 নম্বর, কোনো পেশেন্টের যদি শুধুমাত্র করোনারি আর্টারি ডিজিজের সাথে হাইপার টেনশন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এস ইনহিবিটর এআরবি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার প্লাস মাইনাস ডায়াবেটিক্স দিতে পারি। কোনো পেশেন্টের যদি সিকেডি থাকে, তাহলে আমরা এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে এস ইনহিবিটর এআরবি এবং তার সাথে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এগুলো দিব। ডায়াবেটিক্সও দিতে হতে পারে এটা। যদি কোনো পেশেন্টের প্রেগনেন্সি থাকে, হাইপার টেনশন থাকে, তাহলে এই ধরনের সব ড্রাগ প্রেগনেন্সিতে দেওয়া যায় না। নাম্বার 1 প্রেফার্ড ড্রাগ হচ্ছে ল্যাবেটালল, তারপর হচ্ছে নিপিডিফিন, আর হচ্ছে মিথাইল ডুপা, সেগুলো দিতে পারি। কোনো পেশেন্টের যদি সেকেন্ডারি স্ট্রোক, সেরিব্রোভাস্কুলার স্ট্রোক প্রিভেন্ট করতে হয়, তাহলে এস ইনহিবিটর এআরবি এবং তার সাথে থায়াজাইড টাইপ ডায়াবেটিক্স আমরা প্রেফার করি। এখন কথা হচ্ছে যে এই যে ড্রাগগুলি আমি বললাম, এই ড্রাগগুলোর কিছু প্রিকশন আমাদের নিতে হয়, অথবা সবগুলির মধ্যেই কিন্তু প্রায় এস ইনহিবিটর এআরবি আছে। এস ইনহিবিটর এবং এআরবির অনেকগুলি কাজ আছে। এক, ব্লাড প্রেশার কন্ট্রোল করে, দ্বিতীয়ত সেকেন্ডারি স্ট্রোক প্রিভেন্ট করে, তৃতীয়ত পোস্ট এমআই যদি হয় কোনো পেশেন্টের, সেই পোস্ট এমআই হওয়ার পরে কার্ডিয়াক রিমডেলিংকে প্রিভেন্ট করে। আমরা জানি যে এমআই যদি হয়, যে সেগমেন্টটা পেশেন্টের অ্যাকাইনেশিয়া থাকে, দুর্বল থাকে, এই পেশেন্টের যদি হার্ট ফেলিওর হয় বা কিংবা কার্ডিয়াক রিমডেলিং হয়, এটা আস্তে আস্তে ডাইলেট হয়ে হার্ট ফেলিওরকে অ্যাগ্রাভেট করে। তখন যদি আমরা এস ইনহিবিটর অথবা এআরবি শুরু করি, তখন কি হবে? আমাদের এই রিমডেলিংকে আমরা প্রিভেন্ট করতে পারবো। এটা একটা। যদি কোনো পেশেন্টের সিকেডি হয়, তার যদি প্রোটিনিউরিয়া থাকে, কারণ এই প্রোটিনিউরিয়া কি করে? এই সিকেডিকে অ্যাগ্রাভেট করে। ধরুন ডায়াবেটিক পেশেন্ট, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়ে প্রোটিনিউরিয়া হয়ে তার রেনাল ফেলিওরকে অ্যাগ্রাভেট করে। এই ধরনের ক্ষেত্রে আমরা যদি এস ইনহিবিটর অথবা এআরবি ব্যবহার করি, একদিকে যেমন আমার হাই ব্লাড প্রেশারও কন্ট্রোল হবে, আরেকদিকে আমার প্রোটিনিউরিয়া কমিয়ে তার সিকেডিকেও আমরা হল্ড করতে পারবো। এটা আমাদের চয়েস করতে হয় এখানে একটা। এটা আরেকটা হলো, যদি আমরা পেশেন্টকে
এই এসিনিবিটর এআরবি আমরা শুরু করি, তাহলে কয়েকটা প্রিকশন আমাদের কিন্তু নিতে হবে। কীরকম প্রিকশন? যেমন যদি আমরা ফার্স্ট ডোজটা শুরু করতে হবে নাইটে, সিস্টোলিক ব্লাড প্রেশার মোর দেন 90 থাকা লাগবে। কারণ আমরা জানি এসিনিবিটর অথবা এআরবি দেওয়ার পরে সিভিয়ার পোস্টোরাল হাইপারটেনশন হতে পারে। আরে কি করতে হবে? বেসলাইন পেশেন্টের ওই ইলেকট্রোলাইটস এবং ক্রিয়েটিনিন করে নিতে হবে। যদি কোনো পেশেন্টের দেখা যায় সিস্টোলিক ব্লাড প্রেশার 90 আছে কিংবা 90 থেকে কম আছে, তার কার্ডিয়াক রিমডেলিং প্রিভেন্ট করবার জন্যে কিংবা প্রোটিনিউরিয়া কমানোর জন্যে এটা আমাকে দিতেই হবে। সেই ধরনের ক্ষেত্রে তাকে প্রয়োজনে সে যদি ডায়াবেটিক্স পেয়ে থাকে, তাকে 24 থেকে 48 ঘন্টা আগে সম্ভবত ডায়াবেটিক্স উইথহেল্ড করে রেখে লো ডোজে আমাদের এই এসিনিবিটর এআরবি শুরু করতে হবে অ্যাট নাইটে। 3 সপ্তাহ পরে আমরা আবার পেশেন্টের ইলেকট্রোলাইটস এবং ক্রিয়েটিনিন রিপিট করব। যদি দেখা যায় ইলেকট্রোলাইটস এবং ক্রিয়েটিনিন বেসলাইন থেকে, যেটা আমরা শুরুতে করেছিলাম যখন আমরা দিয়েছিলাম এসিনিবিটর এআরবি, তখন যদি বেসলাইন থেকে 30% ইনক্রিজ করে ইলেকট্রোলাইটস পটাশিয়াম বেড়ে যায় এবং ক্রিয়েটিনিন যদি বেড়ে যায়, তাহলে কিন্তু আমরা এটা বন্ধ করে দিব। এটা আমাদেরকে সব সময় মনে রাখতে হবে আর কি। এটা হলো মোটামুটি এই কিছু ড্রাগ আছে খুব ভালো কাজ করে, আমরা হয়তো জানি না। এক নম্বর লোসার্টেন পটাশিয়াম আমাদের টাইম টেস্টেড একটা ড্রাগ, এবং এই ধরনের ড্রাগ আমাদের একটা কাজ করে, সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড কমায়। তাহলে যে সমস্ত পেশেন্টের গাউট আছে তাদেরকে যদি হাইপারটেনশন থাকে, আমাদের চয়েস থাকবে কিন্তু লোসার্টেন পটাশিয়াম দেওয়া। কোনো পেশেন্টের মাইগ্রেন আছে, এখন আমরা জানি তার সাথে হাইপারটেনশনও আছে। মাইগ্রেনের প্রোফাইল এক্সিস হিসাবে আমরা অনেক ড্রাগই ব্যবহার করি। যদি তার সাথে আমরা ক্যান্ডেসার্টেন জাতীয় ড্রাগ দিতে পারি, তাহলে কিন্তু আমাদের দুইটা কাজ হবে। কীরকম? এই ক্যান্ডেসার্টেন মাইগ্রেনের প্রোফাইল এক্সিস হিসাবেও কাজ করে। এটা একটা চমৎকার একটা ব্যাপার। আরেকটা হচ্ছে, যদি কোনো পেশেন্টের কিডনি ডিজিজ, তার সাথে হাইপারটেনশন আছে, প্রোটিনিউরিয়া আছে, সেখানে যদি আমরা এআরবির ভিতরে ইব্রাসার্টেন এই ড্রাগটা ব্যবহার করি, তাহলে দুইটা সুবিধা আছে। একদিকে প্রেশারও কমানো যাবে, আরেকটা হচ্ছে পেশেন্টের ক্ষেত্রে কি করতে পারি আমরা কি করতে পারি, প্রেশারও কমবে আর প্রোটিনিউরিয়াও কমবে। তাহলে রেনাল ফেলোরকে অ্যাগ্রাভেটকে হল্ড করতে পারে। আরেকটা কথা একটু না জানালেই না, যদি কোনো পেশেন্টের আমাদের সিকেডি উইথ হাইপারটেনশন থাকে, আমরা কিন্তু প্রথমেই চয়েস করতে চাই এআরবি, দ্বিতীয়ত ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, তৃতীয়ত আমরা কি করতে চাই, যদি তার কোএক্সিস্টিং মানে তার সাথে যদি ইস্কেমিক বা করোনারি আর্টারি ডিজিজ না থাকে, তাহলে আমরা বিটা ব্লকার চয়েস করব না বা দিব না। তখন তার সাথে আমরা আলফা ব্লকার ড্রাগ দেওয়ার চেষ্টা করব। এই আলফা ব্লকার ড্রাগ যদি আমরা দেই, তাহলে রুগীদের কিন্তু আমাদের বলে দিতে হবে এগুলা পোস্টোরাল ড্রপ করতে পারে, আমাদের কশাস থাকতে হবে। ইউজুয়ালি 3 বেলা দিতে হয়, কিংবা এখন এক্সটেন্ডেড রিলিজ ড্রাগ বেরিয়েছে, সেটাও আমরা চয়েস করতে পারি। এগুলো আসলে নির্ভর করে এক্সপিরিয়েন্সের উপর এবং রিপিটেড রুগী দেখার উপর আর কি। তবু একটা গাইডলাইন তো আমি দিলামই। আরেকটা জিনিস আমি বলি, যে দুটা জিনিস আলোচনা করিনি, সেটা হলো হাইপারটেনসিভ আর্জেন্সি কি? যদি কোনো পেশেন্টের সিস্টোলিক ব্লাড প্রেশার মোর দেন 220, অথবা কোনো বইতে বলছে 180, অথবা ডায়াস্টোলিক, তার সাথে যদি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 110 হয় মোর দেন, তাহলে আমাদের কিন্তু কোনো ধরনের টার্গেট অর্গান ড্যামেজ নাই, কোনো সিমটম নাই, তখন আমরা বলবো হাইপারটেনসিভ আর্জেন্সি। এই ধরনের পেশেন্টের কিন্তু আমরা অ্যান্টি হাইপারটেনসিভ শুরু করব স্ট্র্যাটেজি 3 থেকে। কম্বিনেশন ড্রাগ ইউজ করব, একটা ডায়াবেটিক্স ব্যবহার করব, অবশ্যই অরালি দিব। এটা যদি কোনো পেশেন্টের অ্যাক্সিলারেটেড হাইপারটেনশন আর মেলিগন্যান্ট হাইপারটেনশন হয়, পরীক্ষা প্রায়ই জিজ্ঞেস করা হয় কখন মেলিগন্যান্ট হাইপারটেনশন অথবা অ্যাক্সিলারেটেড হাইপারটেনশন আমরা বলবো। আচ্ছা, মেলিগন্যান্ট হাইপারটেনশন অথবা অ্যাক্সিলারেটেড হাইপারটেনশন তখনই বলবো যদি কোনো পেশেন্টের সিস্টোলিক ব্লাড প্রেশার মোর দেন 220 অর 180 এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি মোর দেন 110 হয়, সেই সাথে যদি পেশেন্টের হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হয় গ্রেড 3 অর 4, গ্রেড 3 মানে হচ্ছে রেটিনাল এক্সুডেট, আর 4 হচ্ছে গিয়া প্যাপুলোডিমা, বাইল্যাটারাল প্যাপুলোডিমা হয়, তখন আমার টার্গেট আমার ড্যামেজ আছে এখানে বুঝি,
তখন আমরা তাকে বলবো হাইপারটেনসিভ ইমার্জেন্সি। এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে ম্যালিগন্যান্ট হাইপারটেনশন, তখন আমরা বলবো ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। এই ধরনের পেশেন্টের কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ব্লাড প্রেশার রিডিউস করব। আচ্ছা, যদি দেখা যায় না এই ধরনের ব্লাড প্রেশারের সাথে পেশেন্টের এনসেফালোপ্যাথি আছে, স্ট্রোক আছে, হার্ট ফেলিওর আছে, কিংবা র্যাপিডলি অ্যাকিউট কিডনি ইনজুরি আছে, তখন আমরা বলবো তাকে কি হাইপারটেনসিভ ইমার্জেন্সি। খেয়াল করে দেখেন যে আর্জেন্সিতে ব্লাড প্রেশার বেশি থাকবে কিন্তু কোনো ধরনের সিমটম থাকবে না কিংবা টার্গেট অর্গান ড্যামেজ থাকবে না। আবার দেখেন এই ধরনের পেশেন্টের ম্যানেজ করবার জন্যে আমরা অরাল ড্রাগ ইউজ করব, আমরা স্ট্র্যাটেজি 3 ফলো করব এবং সেই সাথে আমরা কম্বিনেশন ড্রাগ দিব এবং একটা ডায়োটিক্স অবশ্যই দিব। ওকে, আচ্ছা, যদি আমরা অ্যাক্সিলারেটেড হাইপারটেনশন আর ম্যালিগন্যান্ট হাইপারটেনশন থাকে, যদি প্যাপিলোডিমা থাকে বাইলেটারাল, সেই সাথে হাই ব্লাড প্রেশার থাকে, আমরা তাদেরকে ইনজেক্টেবল ড্রাগ দিতে পারি। কাছাকাছি জিনিস দুইটাই, ম্যালিগন্যান্ট হাইপারটেনশন আর হাইপারটেনসিভ ইমার্জেন্সি। ইমার্জেন্সি মিন্স ইমার্জেন্সি সিচুয়েশন। তাহলে কি হবে ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা কী ধরনের ইমার্জেন্সি হইতে পারে? হায়ার নার্ভাস সিস্টেমে এনসেফালোপ্যাথি, স্ট্রোক, হার্ট ফেলিওর, তারপর হচ্ছে এমআই এটসেট্রা, অ্যাকিউট রেনাল ফেলিওর এটসেট্রা। এই ধরনের ক্ষেত্রে আমরা মেটিকুলাসলি আমরা ব্লাড প্রেশার কন্ট্রোল করব ইনজেক্টেবল ড্রাগ দিয়ে। ইনজেক্টেবল ড্রাগ কি? সেটা হচ্ছে ল্যাবেটালোল, নাইট্রোগ্লিসারিন, তারপর সোডিয়াম নাইট্রোপোসাইড, এই সমস্ত ড্রাগ আমরা ইনজেক্টেবল ব্যবহার করি। আমরা ওয়ার্ডে সবচাইতে বেশি ব্যবহার করি ইনজেকশন ল্যাবেটালোল ড্রাগ। আর হচ্ছে আমার এমআইয়ের সেচিনে ল্যাবেটালোলের পাশাপাশি আমরা ইনজেক্টেবল নাইট্রোগ্লিসারিনও ব্যবহার করতে পারি। দুইটা বেনিফিট পাওয়া যায়, এক অ্যানজাইনাল পেইনও কমবে এবং ব্লাড প্রেশারও কমে যাবে। উই নেভার ইউজ সাবলিঙ্গুয়াল নিফিডিপিন। সেটা কেন? আমরা সব সময় হাইপারটেনসিভ ইমার্জেন্সিতে পেশেন্টকে এইচডিইউতে রাখবো, ভেরি স্লোলি ব্লাড প্রেশার রিডিউস করব। আমাদের টার্গেট থাকবে ব্লাড প্রেশার থাকবে 150/90 ওভার লাস্ট 24 থেকে 48 আওয়ার্স, মানে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমরা স্লোলি ব্লাড প্রেশার কমাবো এই ধরনের ইনজেক্টেবল মেডিকেশন দিয়ে। কারণ অটো রেগুলেশন থাকে আমাদের ব্রেন, হার্ট, কিডনিতে। সাডেন যদি আমরা ব্লাড প্রেশার রিলিজ করে ফেলি, কমায় ফেলি, তাহলে কি হবে জানেন? আমাদের অটো রেগুলেশনগুলো নষ্ট হয়ে যাবে এবং হার্ট ফেলিওর কিংবা এমআই কিংবা অ্যাকুট কিডনি ইনজুরি কিংবা স্ট্রোক আরও অ্যাগ্রাভেট করবে। আমরা কিন্তু অস্থির হব না। অনেক সময় প্রেশারের চিকিৎসা দেওয়ার পরে ওই পেশেন্টের অ্যাটেন্ডেন্ট খুব অস্থির হয়ে যায়, স্যার আমার ব্লাড প্রেশার কমে না কেন। যদি টার্গেট অর্গান ড্যামেজ না থাকে, কোনো ধরনের সিমটম না থাকে, তাহলে হারিট হওয়ার মতো কোনো কারণ নাই। ভেরি স্লোলি আমাদের ব্লাড প্রেশার কমাতে হবে। আর ইমার্জেন্সি এবং ম্যালিগন্যান্ট হাইপারটেনশন আমরা অবশ্যই আমাদের এইচডিইউতে ম্যানেজ করতে হবে এবং তার আন্ডারলাইং যেই অর্গানটা ড্যামেজ হয়েছে সেগুলিরও ট্রিটমেন্ট করতে হবে। সেটা মোটামুটি এই হাইপারটেনশন সম্বন্ধে আলোচনা। আমরা জানি হাইপারটেনশন একটা ভেরি বিগ চ্যাপ্টার, অনেক বড় চ্যাপ্টার। এমবিবিএস লেভেলে এর বেশি কিছু জানার আর দরকার নেই। এমবিবিএস কেন, আপনারা অনেকেই হয়তো এমবিবিএস করার পরে সবাই মেডিসিনে কেরিয়ার করবেন কিংবা কার্ডিওলজিস্ট হবেন, তা তো না। কিন্তু সবাই হয়তো অন্য ফ্যাকাল্টিতে গিয়ে কেরিয়ার করবেন, স্পেশালিস্ট হবেন। কিন্তু কোন প্রেশারের ওষুধরা কখন দিতে হবে, তার চেয়েও বড় কথা কখন দিতে হবে না, সেটা যদি আপনারা চয়েস করতে পারেন কিংবা মানতে পারেন, তাহলে নিজের ফ্যামিলির লোকজন, আত্মীয় স্বজন এবং পেশেন্টকে সর্বোপরি একটা ভালো চিকিৎসা আপনারা দিতে পারবেন। এই অল্প সময়ে আমি আপনাদেরকে আপ্রাণ চেষ্টা করলাম খুব সুন্দর করে বোঝানোর জন্যে। আপনারা পড়াশোনা করবেন, তাহলে ভালো করে আরও বুঝতে পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য।